ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব 11। রাতের আকাশে আজ থালার মতো শুভ্র চাঁদ দেখা যাচ্ছে, যার আলো অন্ধকার রজনীকে আলোকিত করে তুলেছে। ফুরফুরে ঠান্ডা হাওয়া পরিবেশকে আরও শীতল করে তুলেছে। সিএনজিতে বসে আছে আসিল আর আয়েশা। মনের অবস্থা দুজনেরই আহত। কিছুক্ষণ আগে হসপিটাল থেকে ফোন আসে। আসিলের কাছে জানতে পারে ইন্সপেক্টর আয়ানের পিঠে গুলি লেগেছে। এটুকু শুনেই আসিলের হাত থেকে ফোনটা ধপ করে পড়ে যায়। নিঃশব্দে চোখের পানি গড়িয়ে পড়ে। নিজের প্রাণপ্রিয় ভাই যে আহত, এটা কিছুভাবেই মেনে নিতে পারছে না আসিল। মনের মধ্যে ভাইকে হারিয়ে ফেলার ভয় জেঁকে বসেছে আসিলের ছোট্ট মনে। মা আব্বুর পরে তাকে সবসময় আগলে রেখেছে, শাসন করে জীবনে চলার সঠিক পথ দেখিয়েছে আয়ান। না না, সে কোনোভাবেই তার প্রাণের থেকে প্রিয় ভাইকে হারিয়ে যেতে দেবে না। ফুপিয়ে কেঁদে উঠল আসিল। হাত পা ভীষণভাবে কাঁপছে তার। হুট করে আসিলের এরূপ অবস্থা দেখে আয়েশা ভয় পেয়ে যায়। বিছানার ওপর পড়ে থাকা ফোন তুলে কানে দিতে আয়ানের আহত হওয়ার কথা শুনে তারও অবস্থা আসিলের মতোই হয়। মনের মধ্যে তীব্র যন্ত্রণা হতে শুরু হয়। কিন্তু নিজেকে ঠিক রেখে হসপিটালের ঠিকানা জেনে 1 সেকেন্ডও দেরি না করে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ে হোস্টেল থেকে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালের সামনে গাড়ি থামতেই গাড়ি দরজা খুলে স্যুট লাগালো আসিল। আসিলের যাওয়ার দিকে তাকিয়ে গরম নিঃশ্বাস ফেলে আয়েশা। ভাড়া মিটিয়ে হসপিটালের দিকে ছোট ছোট কদম ফেলে ভেতরে প্রবেশ করলো। আয়েশা ম্যাম। হকচকিয়ে গেল আয়েশা। সামনে তাকিয়ে দেখলো একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে তার সামনে। আয়েশা কোনো মতে জবাব দিল, জি ম্যাম। আসিল ম্যাম ইশারা করে রুমে আছে, আপনাকেও যেতে বলেছে। আয়েশা একটু জড়তার সাথে প্রশ্ন করলো, আয়ান আয়ান মানে আপনার আয়ান স্যার কেমন আছে? সেটা না হয় আপনি নিজের চোখে দেখে নিন। মিষ্টি হেসে উত্তর দিল অফিসারটি। আয়েশাও আর কোনো প্রশ্ন করল না, কিছুটা সংকোচবোধ নিয়ে এগিয়ে গেল। আয়েশা যত এগোচ্ছে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে তত বেশি। শরীরের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এতক্ষণে। দরজার সামনে আসতেই আসিল বেরিয়ে আসলো রুম থেকে। চোখ মুখের অবস্থা স্বাভাবিক, তার মানে আয়নের শরীরও ভালো। এই ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আসিলের দিকে তাকিয়ে আয়েশা ভ্রুকুচকে বলল, কোথায় যাচ্ছিস? এতক্ষণ সময় লাগে আসতে? আমার ডক্টরের সাথে কিছু কথা আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আর ভাই ভেতরে আছে, যা কথা বল। কিন্তু আমি একা, মানে কিভাবে, কি করে? এখানে আসার সময় অস্থিরতার আর প্রিয় মানুষকে নিয়ে ভয় আমি তোর চোখেও দেখেছি আশু। কিন্তু তারপরেও আমার কেমন জানি লাগে। উফ আশু উফ। বিরক্তি মার্কা ফেস নিয়ে আসিল চলে গেল। আয়েশা ভ্যাবলাকান্তের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনের মধ্যে হাজার সাহস জুগিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করতেই ধক করে উঠল বেসামাল হৃদয়। আয়েশার চোখ মনে হয় এবার কোটর থেকে বের হয়ে যাবে যাবে ভাব। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, গাল দুটোতে এতক্ষণে লাল আভা ছড়িয়ে পড়েছে। এই নিয়ে দুবার সে আয়ানকে উন্মুক্ত শরীরে দেখল। ইস, নিজেকে নির্লজ্জ উপাধি দিল আয়েশা। মনে মনে নিজেকে বকাঝকা করতে লাগলো। এই যে মিস চশমিশ, এইভাবে আমার দিকে তাকিয়ে না থেকে ভেতরে আসো। ভড়কে গেল আয়েশা। লাস্ট পর্যন্ত চশমিশ উপাধি পেল সে। প্রায় কিছুদিন ধরে দূরের লেখা দেখতে বেশ বেগ পেতে হয়েছে তার। ডক্টরকে সব খুলে বলার পর আর কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে চশমা সাজেস্ট করে ডক্টর। একরাশ লজ্জা নিয়ে তর্জনী আঙুল দ্বারা চশমা পেছন দিকে ঠেলে গুটি গুটি পায়ে এগিয়ে গেল আয়নের সামনে। আয়নের হাতে হালকা ইশারা পেয়ে রুমে থাকা সমস্ত পুলিশকর্মী বেরিয়ে যায় নিঃশব্দে। আয়েশার চক্ষুদয় একবার মেঝের দিকে তো একবার দেওয়ালের দিকে, আবার কোনো সময় সিলিংয়ের দিকে ঘুরপাক খাচ্ছে। আয়েশার বিব্রতকর অবস্থা দেখে আয়ন মুখ টিপে হেসে উঠে দাঁড়িয়ে আয়েশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার উন্মুক্ত শরীর তুমি এই প্রথমবার দেখছো না চশমিশ, তাই এত হেজিটেট ফিল করার প্রয়োজন নেই। আয়েশার কান গরম হয়ে গেল। ইস, কি বাজে লোক! এইভাবে লজ্জা দেওয়াটা কি খুব দরকার ছিল? আয়নের ঝুঁকে পড়ার কারণে আয়েশার চোখ গিয়ে ঠেকল আয়নের কাঁধ থেকে একটু নিচে, বেশ মোটা ব্যান্ডেজের ওপর। সাথে সাথে অবাধ্য নোনা জল খসে পড়ল আয়েশার গাল বেয়ে নিচের দিকে। আয়ান সোজা দাঁড়িয়ে আয়েশার দিকে তাকালো। হৃৎপিণ্ড ধক করে উঠল। আয়েশার চোখের পানি ভীষণ পীড়া দিচ্ছে আয়ানকে। গুলির ব্যথা তো এর কাছে তুচ্ছ। আয়ান আয়েশার হাত ধরে বেডে বসলো আর সে আয়েশার মুখোমুখি টুল টেনে বসলো। আয়েশা চশমা একটানে খুলে দুই গালে হাত রেখে বৃদ্ধা আঙুল দ্বারা পানি মুছে দিতে দিতে বলল, এই অস্ত্রর নাম কি আশু? আয়েশার ভাবান্তর হলো না। উত্তর দেওয়ার বদলে নিজেই প্রশ্ন করে উঠল, আপনার খুব ব্যথা অনুভব হচ্ছে তাই না?
মুচকি হাসলো আয়ান, চশমাটা আবার পরিয়ে দিল। আয়েশার নাক টেনে দিয়ে বলল, নার্সদের এত সফট হার্ট হলে চলে কি? তুমি তো ডক্টরের সাথে ওটিতে ঢোকার আগেই অজ্ঞান হয়ে যাবে দেখছি। একটু আগে বনু এসে কান্না জুড়ে দিল, আর এখন তুমিও। প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয় হয় কোনোদিন আপনার? এবার আয়ান চশমা ভেদ করে আয়েশার চোখের দিকে তাকিয়ে বলল, এই ভয় আমাকে প্রতিটা মুহূর্ত তাড়া করে বেড়ায়, মনের কথা মনের মধ্যে চেপে রাখতে বাধ্য করে। ভালোবাসেন আমায়? এরকম অপ্রত্যাশিত প্রশ্নে ভড়কে গেল আয়ান। আয়েশার মনের খবর অনেকদিন আগে থেকেই জানে সে, কিন্তু এইভাবে ডাইরেক্ট কোনোদিন জিজ্ঞাসা করেনি আয়েশা। এরকমটা নয় যে আয়ান ভালোবাসে না, কিন্তু তার ভয় হয় একটা পুলিশের জীবনযাত্রা সে খুব কঠিন, আর এই কঠিন জীবনযাত্রায় সে আয়েশাকে জড়াতে চায় না। মা, বাবা আর বোনের পরে আয়েশা তার মন দখল করতে সক্ষম হয়েছে। মাঝে মধ্যে আয়নের মনে হয় একটু স্বার্থপর হয়ে আয়েশাকে নিজের বুকে টেনে আনতে, কিন্তু পরক্ষণে একগাদা ভয় এসে জেঁকে ধরে। কারণ এই আয়েশা নামক মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে সে বেঁচে থেকেও মরে যাবে। আর এই একই ভয় আসিলের জন্যও হয়। মাঝে মধ্যে মনে হয় এই পুলিশ নামক প্রফেশন থেকে বেরিয়ে আসবে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? না, এটা অসম্ভব। আয়ান আয়েশার দিকে তাকিয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে, দেখো আয়েশা, তোমার এই বয়সটাই আবেগ আর মোহের, তাই এই ভালোবাসা টালোবাসা ছাড়ো আর পড়াশোনাতে মন দাও। আর আপ আপনার কাছে আমার ভালোবাসার নাম আবেগ আর মোহ? আয়ানের কথা শেষ হওয়ার আগে আয়েশার ধরা গলায় কথাটি বলল। ঠান্ডা শীতল পরিবেশেও আয়ানের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। মেয়েটাকে কি সে হার্ট করে ফেললো? মেয়েটাকে অনেক বেশি চেয়ে ফেলেছে, শুধু একটু স্বার্থপর হওয়ার দেরি। দেখো আয়েশা, আমি এটা মিন করতে চাইনি। আমি তো আয়নের কথা শেষ হওয়ার আগে আয়েশা বলল, আমার অশ্রুর নাম হলো ভালোবাসার অশ্রু। প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয় এই অশ্রুর মধ্যে। এই অশ্রুর মধ্যে কোনো আবেগ আর মোহের চিহ্ন নেই আয়ান, যা আছে তা শুধুই ভালোবাসা। এ কথাগুলি বলে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতে আয়ান আয়েশার হাত টেনে ধরল। জমে গেল আয়েশার দুটি পা। তোলপাড় শুরু হয়েছে মনের ভেতর। আয়ান এগিয়ে এসে আয়েশার সামনে দাঁড়ালো, নিজের চোখ আয়েশার চোখে স্থির রেখে নেশময় কণ্ঠে বলল, আমায় দেখলে খালি পালায় পালায় করো কেন? লজ্জায় না ভয়ে? আমার অপেক্ষার অবসান ঘটিয়ে যেদিন ভালোবাসি বলবেন, ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসবেন, সেই দিন আপনার এই প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। আয়েশা বেরিয়ে এলো রুম থেকে। বুকের ওপর হাত রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। আয়নের মনের অবস্থা সে খুব ভালো করে জানে, আর এত বছর ভালোবেসে যদি প্রিয় মানুষটার চোখের ভাষায় না বুঝতে পারলো, তাহলে সেটা কি আদৌ ভালোবাসা? ভালো না বাসলেও আয়নের মনে কোথাও না কোথাও আয়েশার জন্য অসীম ভালো লাগা ভরপুর আছে, কিন্তু সেটাকে ভালোবাসায় রূপান্তরিত হতে একটু সময় লাগবে। আর আয়েশা যখন বছরের পর বছর অপেক্ষা করে আসতে পেরেছে, সেখানে আরও কিছুদিন অপেক্ষা করাই যায়। আর ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করার মধ্যেও ভালো লাগা লুকিয়ে আছে। আসিল কোনো সব ফর্মালিটি মিটিয়ে আয়ান আর আয়েশাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আয়েশা অনেক রকমভাবে যেতে না বললেও আসিল তার একটা কথাও শোনেনি। যাওয়ার পথে হোস্টেল থেকে নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিস আর হোস্টেল থেকে পারমিশন নিয়ে বেরিয়ে আসে দুজন। সূচনা হলো নতুন সকালের, তার সাথে নতুন কোনো গল্পের, নতুন কোনো অনুভূতির। সকালের স্নিগ্ধ পরিবেশ, সাথে মৃদু ঠান্ডা হাওয়া, সঙ্গে পাখিদের কিচিরমিচির আওয়াজেও যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। সুইমিং পুল থেকে ভেজা শরীরে উঠে এলো ফারহাদ। সামনে ভেজা চুলের ভাঁজে হাত চালিয়ে পেছন দিকে ঠেলে দিয়ে নিজের সুঠাম দেহে তার প্রিয় রঙের বাথরব জড়িয়ে নিল। মোবাইল হাতে নিয়ে ফোন করলো কোনো এক ব্যক্তিকে। ফোন রিসিভ হতেই ওপাশের ব্যক্তি বলে উঠল, হ্যালো বস, মাল দুটোর অবস্থা কেমন? স্যার, ভীষণ শোচনীয়। কাল রাতে আপনার হাতের মার খেয়েই দুজন বেহুশ। সকালে মুখে পানির ছিটা দেওয়াতেও কোনো পরিবর্তন হয়নি। মাল দুটোকে তোলো, চেয়ারে বাঁধো, আর ওদের সব কয়টা নখ উফড়ে ফেলো। বেশি চিৎকার করলে গরম পানি খাওয়াও। স্যার। ফারহাদ ফোন কেটে সামনে তাকাতেই দেখলো রেজওয়ান দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ফারহাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল রেজওয়ানের সামনে দাঁড়িয়ে জোর গলায় বলল, তোকে আমি ওই জায়গায় যেতে না করেছিলাম তো? ভাই, আমার কথাটা জাস্ট শাট আপ রেজওয়ান। আমার বারণ করার পরেও তুই কেন গেলি ওই নিষিদ্ধ পল্লীতে? অন্যান্য গার্ডরা কি ঘুমাচ্ছিল সেই সময় যে তোকে যেতে হলো? অন্যান্য গার্ড তখন নিজেদের কাছে ব্যস্ত ছিল ভাই, তাই আমি গেছিলাম। সরি ভাই, আর এরকম হবে না। তুই এটা খুব ভালো করে জানিস যে আমি তোকে এইসব ধরনের কাজ থেকে দূরে রাখি। আজ আমার লাস্ট ওয়ার্নিং। এরপরে এমন কিছু শুনলে বন্দুকের গুলি তোর কপালের ওপর এবার করব।
ওকে ভাই, সরি ভাই, আর এরকম হবে না। এইভাবে কপাল না ঘষে সাবিনা আন্টিকে বল ব্রেকফাস্ট রেডি করতে, আমি চেঞ্জ করে আসছি। ভাই খুব ভালোবাসে না মেয়েটাকে, ভাবি বল। ফারহাদ চলে যেতে রেজওয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, মাথা চুলকে একটা চওড়া হাসি ফুটিয়ে এগিয়ে যায় কিচেনের দিকে। সকাল সকাল ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে নিল আয়েশা। কাল রাত প্রায় 2টো পর্যন্ত দুই ভাই বোনের গল্প চলল, শুধু সময়ের অভাব, না হলে গল্পের শেষ নেই দুজনের মধ্যে। আয়েশা আসিলের দিকে তাকালো, মেয়েটা হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। বাড়িতে ডাকাত পড়লেও আসিলের ঘুম ভাঙবে না। আয়েশা ভালোভাবে ওড়না মাথায় জড়িয়ে নিচে চলে গেল, ভালো করে চা বানিয়ে চুমুক বসালো চায়ের কাপে। নিজের বানানো চাকে নিজেই তারিফ করলো বেশ কিছুক্ষণ। বেল বাজতে আয়েশা তাকালো ড্রয়িং রুমের ঘড়ির দিকে। 9টা 20 বাজে, এখন কে এলো? 7-5 ভেবে উঠে গিয়ে দরজাটা খুলতেই দেখলো রাবেয়া খালা দাঁড়িয়ে আছে। আয়েশাকে দেখেই মিষ্টি হেসে বলল, আরে এ তো আয়েশা মা, তা কেমন আছো মা? আসসালামু আলাইকুম খালা। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমিও খুব ভালো আছি। এই বলে রাবেয়া খালা ভেতরে প্রবেশ করলো। তা আয়েশা মা, আর কাউকে দেখছি না যে? আয়েশা দরজা বন্ধ করে বলল, আসলে খালা আসিল আর আয়ান দুজনেই ঘুমাচ্ছে, যদি কোনো কাজ থাকে আপনি আমায় বলতে পারেন। না মা, কোনো কাজ করতে হবে না, শুধু আমাকে বলো সকালের নাস্তা আর দুপুরের খাবার কি বানাতে হবে। আয়েশা একটু ভেবে বলে, খালা আপনি ব্রেকফাস্টের জন্য ভেজিটেবল স্যুপ, স্যান্ডউইচ আর অরেঞ্জ জুস বানান। লাঞ্চের ব্যাপারটা না হয় আসিল আপনাকে বলবে। আচ্ছা ঠিক আছে। আয়েশা চলে যেতে গেলেও আবার থেমে যায়, আমতা আমতা করে জিজ্ঞাসা করে, আচ্ছা খালা আপনি কি জানেন যে আয়ান মানে আপনার আয়ান বাবা ঘুম থেকে ওঠে কি খায়? রাবেয়া খালা রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, হ্যাঁ মা জানি, বাবা ঘুম থেকে উঠে করলার জুস খায়। আয়েশা নাক মুখ কুচকে ফেললো কথাটি শুনে। ইয়াক, সকাল সকাল করলার জুস কে খায় ভাই? শুনেই কেমন বমি বমি পাচ্ছে। সাবিনা আন্টি, আমি কলেজ যাচ্ছি। ফারিয়ার কথা শুনে কিচেন থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো সাবিনা। ফারিয়া মামুনি, তুমি তো কিছুই খেলে না, জানো না না খেয়ে কলেজ গেলে ফারহাদ বাবা রাগ করবে? কে না খেয়ে কোথায় যাচ্ছে আন্টি? হাতে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি বেয়ে নেমে আসতে ফারহাদ। ফারহাদকে দেখা মাত্র ফারিয়া শুকনো দুটো ঢোক গিলল। তার দাদাই যদি জানতে পারে সে না খেয়ে কলেজের জন্য রওনা হচ্ছে, তো তার আজ খবর আছে। না না দাদাই, কেউ কোথাও যাচ্ছে না, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম একসাথে খাবো বলে। তাই না সাবিয়া আন্টি? হ্যাঁ তোমরা বসো, আমি খাবার নিয়ে আসছি। সাবিয়া আন্টি চলে যেতেই ফারহাদ ও ফারিয়া চেয়ার টেনে বসে পড়লে এর মধ্যেই ডাইনিংয়ে হাজির হলো রেজওয়ান। রেজওয়ানকে দেখা মাত্রই ফারিয়ার মাথা ধপ করে আগুন জ্বলে উঠল। চোখ মুখ শক্ত করে মুখ ফিরিয়ে নিল রেজওয়ানের থেকে। কাল দুপুর থেকে রেজওয়ান ফারিয়ার এরকম বিহেভিয়ার লক্ষ্য করছে, মনে মনে খারাপ লাগলেও মুখে তা প্রকাশ করেনি। কিন্তু ফারিয়ার এরকম ব্যবহারের কারণ সে কোনোভাবে বুঝে উঠতে পারছে না। রেজওয়ান শুভ সকাল জানিয়ে চেয়ার টেনে বসে পড়ল। সাবিয়া আন্টি সবার প্লেটে খাবার তুলে দিয়ে ফারিয়া কয়েক লম্বা খাবার খাওয়ার পর বলে ওঠে, দাদাই আমার পেট ভরে গেছে। পেট ভরে গেছে মানে কি? খেলি তো মাত্র 3 চামচ। দাদাই প্লিজ জোর করো না, আমি আসছি। আরে রেজওয়ানের তো এখনো খাওয়া হয়নি। আমার কারোর প্রয়োজন নেই, ড্রাইভার কাকার সাথে চলে যাব। আর হ্যাঁ, এবার থেকে ড্রাইভার কাকার সাথেই কলেজ যাওয়া আশা করব। কেউ যেন আগ বাড়িয়ে কলেজের সামনে গিয়ে না হাজির হয়। আসছি। রেজনের খাবার যেন গলায় আটকে গেল। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে তার। কোনো মতে পানি খেয়ে উঠে দাঁড়িয়ে ফারহাদের দিকে তাকিয়ে বলল, ভাই আমি অফিস যাচ্ছি। ফারহাদ আর কথা বাড়ল না, নিজের খাবারটা শেষ করে সেও অফিসের জন্য বেরিয়ে পড়ল। অ্যাঞ্জেলকে এক নজর দেখার তীব্র নেশা জাগছে তার। ছুঁয়ে দেওয়ার অধিকার না থাকলেও দেখার তো আছে। হাতে করলা জুস নিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আয়েশা। জুসের গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে ব্যালকনির বিশাল পর্দা সরিয়ে দিল। বিছানার উপর নজর পড়তে গাল দুটো লাল হয়ে গেল, কারণ আয়ান বিছানার উপর উপুর হয়ে শুয়ে আছে। কিন্তু পরক্ষণে আয়েশার লাজুক মুখমণ্ডল পাল্টে গেল। আঁতকে উঠল আয়েশা, জোরে জোরে নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল বিছানার দিকে।